নরেন্দ্র মোদী যদি বাংলাদেশে কোনো সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে আসে তাহলে আমাদেরকে ভেবে দেখতে হবে আমরা সেই শপথ গ্রহণের নির্লজ্জ অনুষ্ঠানে উপস্থিত হব কি হব না। একটি দল বিগত সময়ে ভারতের হাত কাঁধে নিয়ে এই দেশে মানুষের উপর জুলুমতন্ত্র ফ্যাসিবাদ চাপিয়ে দিয়েছিল। আমরা আবারও দেখছি নির্বাচিত হওয়ার সাথে সাথেই তারা আবারও ভারতের কসাই খ্যাত নরেন্দ্র মোদীর হাত তাদের কাঁধে চায়। আর একটা গণ অভ্যুত্থানের জন্য প্রস্তুত হন। বাংলাদেশে যারা গত বছর গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে এরা সবাই আর একটা গণ অভ্যুত্থানের জন্য প্রস্তুত আছে। দিল্লির গোলামি মেনে নেওয়া হবে না। জীবনে কোনোদিন আওয়ামী লীগকে নিয়ে আসার চেষ্টা করেন না। আওয়ামী লীগকে যদি নিয়ে আসার চেষ্টা করেন আপনার দল থাকবে না। কেন থাকবে না জানেন? জামাত ইসলাম কিন্তু পেছনে যাবে না। জামাত ইসলাম যেখানে সেখান থেকে সামনে যাবে। আওয়ামী লীগের মতো দমন পীড়নের কারণেই জামাতের মতো উগ্রবাদী দলের উত্থান হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব বিএনপির মহাসচিব নির্বাচনের পরে কেন জানি বারবার জামাতকে অ্যাটাক করছে। অপরদিকে দেখেন তারেক রহমান নির্বাচনের পরে কিন্তু একবারও জামাতকে অ্যাটাক করেন নাই। তাই এই ফখরুল ইসলাম আলমগীর যে ওই পারের লোক এটা পরিষ্কার। তারেক রহমানের পক্ষ থেকে মোদিকে, নরেন্দ্র মোদিকে তার শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। এই মুহূর্তে এটি বাংলাদেশের মানুষ মোটেই পছন্দ করছে না, কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিলে তিলে যে হত্যা করা হয়েছে, তিনি আপসহীন নেত্রী ছিলেন। তিনি যদি একটু কম্প্রোমাইজ করতেন ভারতের সাথে তাহলে তাকে জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে পচে মরতে হতো না। কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন, তিনি তার শত্রু চিনতে পেরেছিলেন। এই নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে দিয়ে এই বাংলাদেশে কি করেছে, এই বাংলাদেশের জনগণের উপরে কি করেছে, এটি তিনি বুঝতে পেরেছিলেন। সুতরাং জনাব তারেক রহমান এই বিষয়টি মাথায় রাখবেন বলে আমরা মনে করি। বিরোধী দলে থেকেও বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সবচেয়ে বড় চমক, শ্রেষ্ঠ চমক নিয়ে আসছে জামাত ইসলাম। আপনাদের জন্য একটা সুখবর হচ্ছে, বিএনপি অলরেডি পিছু হতে বাধ্য হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে ইনশাল্লাহ। আপনাদের উপর যে জুলুম শুরু করেছে, হত্যা থেকে শুরু করে ভয়ানক যে বর্বর নির্যাতন শুরু করেছে বিএনপি সন্ত্রাসীরা, এটা তারেক রহমান তার গদি টিকিয়ে রাখতে হলে এটা দমন করতে বাধ্য হবে। আসসালামু আলাইকুম দর্শক, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। দর্শক, দেশের মধ্যে ঘটে যাওয়া ঘটনাবলীর মধ্য থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে দেখেছেন। দর্শক, দেখে বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে যাচ্ছে। দর্শক, আমি আর কথা বাড়াবো না, মূল ভিডিওতে নিয়ে যাব। তার আগে বলবো, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলে জানতে পারবেন আজকের ভিডিওর মূল বিস্তারিত বিষয়ে। হয়তো আগামীকাল বা পরশু, অর্থাৎ সোমবার মঙ্গলবার, এর ভিতরেই জনাব তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকার, বিএনপি নেতৃত্বাধীন জোট, তারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হতে যাচ্ছে। আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র পরিচালনায় তারা অংশগ্রহণ করতে যাচ্ছে, নিজেদের কাঁধে দায়িত্ব তুলে নিতে যাচ্ছে। আমরা শুনতে পেয়েছি তারেক রহমানের পক্ষ থেকে মোদিকে, নরেন্দ্র মোদিকে তার শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। এই মুহূর্তে এটি বাংলাদেশের মানুষ মোটেই পছন্দ করছে না, কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিলে তিলে যে হত্যা করা হয়েছে, তিনি আপসহীন নেত্রী ছিলেন। তিনি যদি একটু কম্প্রোমাইজ করতেন ভারতের সাথে তাহলে তাকে জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে পচে মরতে হতো না। কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন, তিনি তার শত্রু চিনতে পেরেছিলেন। এই নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে দিয়ে এই বাংলাদেশে কি করেছে, এই বাংলাদেশের জনগণের উপরে কি করেছে, এটি তিনি বুঝতে পেরেছিলেন। সুতরাং জনাব তারেক রহমান এই বিষয়টি মাথায় রাখবেন বলে আমরা মনে করি। আর দ্বিতীয় আরেকটি বিষয় যেটি বলবো, নির্বাচনের পরের দিন থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায়, বিশেষ করে মুন্সিগঞ্জে, গাইবান্ধায় এবং আরো একটি জেলায় মোট 3 জনকে হত্যা করা হয়েছে নির্বাচনী সহিংসতায়, শুধুমাত্র আরেকজনকে ভোট দেবার কারণে। তো আরেকজনকে ভোট দেওয়া কি অপরাধ? ভোট চাওয়াও কি অপরাধ? অন্য কারো এজেন্ট হওয়া কি অপরাধ? নির্বাচনী যে এজেন্ট হওয়া, এটা কি অপরাধ? হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, লোমহর্ষক একটি ঘটনা ঘটেছে নোয়াখালীর হাতিয়ায়। 2018 সালে নোয়াখালীর সুবর্ণচরে ধানের শীষে ভোট দেবার অপরাধে আওয়ামী দুর্বৃত্তরা, আওয়ামী সন্ত্রাসীরা, ওইখানের একজন মুক্তিযোদ্ধার নেতৃত্বে, আমাদের মিডিয়াগুলো এই কথাগুলো বলে না, একজন মুক্তিযোদ্ধার নেতৃত্বে এক গৃহবধূকে গণধর্ষণ করেছিল। ঠিক 2026 সালে, অর্থাৎ 13ই ফেব্রুয়ারি দিবাগত রাত্রে, শাপলাকলিতে ভোট দেবার অপরাধে এক নারীকে, 3 সন্তানের মাকে ধর্ষণ করা হয়েছে। বিএনপি নেতাকর্মীরা এটি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আপনারা প্রত্যেকেই সেই ভিডিও দেখেছেন। ভিকটিম নিজে তার বর্ণনা দিচ্ছেন কিভাবে, এবং ডাক্তারের সনদও সেখানে আছে। এরপরে সারা দেশে জামাত, শিবির এবং এনসিপির নেতাকর্মীদের বাড়িতে
হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এগুলো তো আছেই। এখন প্রশ্ন আসতে পারে, জামাত শিবিরের উপরে হঠাৎ করে বিএনপির কেন এত ক্ষোভ? বিএনপির লোকজন জামাত শিবির এবং এনসিপির লোকজনের উপরে কেন হামলা চালাবে? কেন তাদের বাড়িঘরে অগ্নিসংযোগ করবে? এই প্রশ্নটা আসা স্বাভাবিক না? আসা স্বাভাবিক এই কারণে, যেহেতু বিএনপি, জামাত এবং এনসিপি এরা উভয়ই তো মজলুম, শেখ হাসিনার দ্বারা নির্যাতিত। 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি জামাতের সাথে আরো দুটি দল ছিল, 4 দলীয় জোট ছিল। সুতরাং এখানে তো জামাত ইসলাম বা ওই অন্যান্য দুটি দল বিএনপির কারো বাড়িতে হামলা চালিয়েছে, কারো উপরে আক্রমণ করেছে? নাই, করে নাই। তাহলে এখানেও ক্ষোভ থাকার কথা নয়। 2009 সাল থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত বিএনপি এবং জামাতের নেতাকর্মীদেরকে হত্যা, তাদের মা বোনদেরকে ধর্ষণ, গুম, খুন, নির্যাতন, গায়েবী মামলা, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করা, এগুলো কারা করেছে? আওয়ামী লীগ করেছে। এখানে ভিকটিম কারা ছিল? জামাত এবং বিএনপি। আর 2024 সালের পরে এসে, 5 আগস্টের পরে এসে এনসিপি আজ পর্যন্ত। তাহলে এনসিপির সাথেও বিএনপির কোনো বিরোধ নাই। তারা এনসিপির কেউ বিএনপির কোনো নেতাকর্মীর বাড়িতে তো আক্রমণ চালায় নাই, অগ্নিসংযোগ করে নাই। জামাত ইসলাম তো একেবারে উদাহরণ দিলাম, প্রশ্নই আসে না। তাহলে এদের প্রতি ক্ষোভ কেন বিএনপির? ক্ষোভটা তো থাকার কথা ছিল, এরা প্রত্যেকেই, এনসিপি, জামাত ইসলাম, বিএনপি, এরা প্রত্যেকেই তো আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত। তাহলে আওয়ামী লীগের উপরে ক্ষোভ থাকার কথা ছিল। এক জানা যায় যে এর আগে বিএনপি এবং জামাত তাদেরকে এই কাজ করেছে, বাড়ির উপরে হামলা করেছে, বাড়িতে অগ্নিসংযোগ করেছে, বিএনপির কাউকে মার দিয়েছে, আঘাত করেছে। তাহলে বিএনপি হয়তো প্রতিশোধের জন্য এই কাজ করছে, এটি ধরে নেওয়া যেত বা মনের কাছে বুঝ দেওয়া যেত, কিন্তু সেটা তো হয় নাই। তাহলে বিএনপি কেন এই কাজ করছে? এখানে কিছু কিছু বিষয় অবশ্য আমার অবজারভেশনে উঠে এসেছে। যেমন একটা জায়গা থেকে এর সত্যতা পাওয়াও গেছে, কোন একটা জায়গায়, জায়গাটার আমি নাম মনে করতে পারছি না, কেউ যদি মনে, কারো যদি জানা থাকে তাহলে আমার কমেন্টস বক্সে লিখে দিবেন, এটা ডকুমেন্টসে রাখা দরকার আছে। আওয়ামী লীগের একজন নেতা তিনি বিএনপিতে যোগ দিয়েছেন এই নির্বাচনের 2 দিন আগে, এবং যখনই বিএনপি জয়লাভ করেছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, সেই নেতা নির্বাচনের পরের দিন সেই আওয়ামী লীগের সেই নেতা ছাত্র শিবিরের লোকজনের বাড়িঘরে হামলা এবং অগ্নিসংযোগ করেছে। তাহলে বিষয়টা কি বোঝা যাচ্ছে? এখানে কিন্তু বিএনপির শ্রদ্ধা আবরণে থেকে আওয়ামী লীগ এই কাজটি করছে। যত জায়গায় এই ঘটনাটি ঘটেছে, আমি বলছি না সবই আওয়ামী লীগ করেছে, বা এটিও বলছি না সব বিএনপি করেছে, কিন্তু বিএনপি যেহেতু আওয়ামী লীগকে ডেকে এনেছে, তারা তাদেরকে সুযোগ দিয়েছে। পঞ্চগড়ে বিএনপির যে উপজেলা সভাপতি, তিনি পঞ্চগড়ের একটা ইউনিয়নে প্রথম 13 তারিখ সকালবেলায় আওয়ামী লীগের অফিস খুলে দিয়েছেন। আইনগতভাবে তো আওয়ামী লীগ এখনো বাংলাদেশে নিষিদ্ধ। তাহলে বিএনপির ওই নেতা কি পারেন আওয়ামী লীগের অফিস খুলে দিতে সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত, বা বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসে আইন করে যখন ওই আইনটি বাতিল করে দেবে ততক্ষণ পর্যন্ত? এটি কি পারেন? পারেন না তো। তাহলে তিনি করলেন কেন? ওই যে একটা লিয়াজও হয়েছে, ওই লিয়াজোর কারণে। তো লিয়াজও যেহেতু করে আপনি তাদেরকে ডেকে এনেছেন, সুতরাং এরা এখন যে আকামগুলো করছে, আমি ধরে নিলাম হয়তো এই দাবি করা হবে যে না, এই কাজগুলো সব আওয়ামী লীগই করেছে, বিএনপির কেউ করে নাই, এটা আমরাও বিশ্বাস করি। যেটা যেহেতু ওই যে আগেই বলছি, ছকে তো মিলছে না। বিএনপির কারো সাথে জামাত শিবিরের কোনো রেশারেশি নাই, তার পূর্বে কোনো হামলা বা অগ্নিসংযোগের ঘটনা ঘটে নাই, তাহলে সেই প্রতিশোধ বিএনপি কেন নেবে? শুধুমাত্র এই নির্বাচনী ডামাডোল শুরু হবার পর থেকে, নির্বাচনী অপোনেন্ট হবার কারণে তারা এসে তাদের বাড়ি ঘরে হামলা চালাবে, এটি তো আসলে বিশ্বাসযোগ্য কথা নয়। আর যদি কেউ এটি করেই থাকে, যে জামাত থেকে একজন দাঁড়িয়েছে, বিএনপি থেকে একজন দাঁড়িয়েছে, এখন যে জামাত সে জামাতে ভোট দিয়েছে, যে বিএনপি সে বিএনপিতে ভোট দিয়েছে, তো এটাই তো বাংলাদেশের রাজনীতি। তো এটার কারণে কি আরেকজনের বাড়ির উপরে এসে হামলা করতে হবে, তাকে মারতে হবে? তাহলে অধিকাংশ ক্ষেত্রে এই কাজ হয়তো আওয়ামী লীগ করেছে। তো আওয়ামী লীগ করলেও তো বিএনপি দায় এড়াতে পারে না, কারণ আপনি যে ডেকে এনেছেন, আপনি যাকে ডেকে এনেছেন সে যে আকাম করবে, এই আকামের পুরো দায়িত্ব আপনাকে নিতে হবে, আপনার গাড়ি যাবে। বিএনপির ভাইরা, এদেশের জামাত শিবির আপনাদের শত্রু নয়, এনসিপি আপনাদের শত্রু নয়। একটু চিন্তা করুন তো 5 আগস্টের আগের কথা। আপনারা যাদের উপরে হামলা করছেন, যাদেরকে মারধর করছেন, আপনারও যেরকম অবদান আছে হাসিনা তাড়ানোতে, তাদেরও কি কম অবদান আছে? তারা এবং আপনারা মিলেই তো এই কাজটি করেছেন। তাহলে এই মুহূর্তের ভিতরে এটি ভুলে গেলেন? অবশ্য খুব ভালো 2টি পদক্ষেপ তারেক রহমান নিয়েছেন। নোয়াখালীর দিকে কোনো একটা জায়গায় তারেক রহমানের নির্দেশে ছাত্র দলের 5 নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং তাকে পুলিশে ধরে দেওয়া হয়েছে এই অপরাধে, হামলার অপরাধে। এর জন্য অবশ্যই বিএনপি ধন্যবাদ পাবার উপযুক্ত। এটি আমরা চাই, এই কাজটিই করতে হবে। না হলে ওই বেপরোয়া যারা হয়ে গেছে বা অনুপ্রবেশকারী যারা আছে, ওরা সতর্ক হবে না। তারেক রহমানও একটি নির্দেশনা দিয়েছেন এবং একটি কঠোর বার্তা দিয়েছেন যে যারা হামলাকারী তারা কোনো মতো অবস্থায় আমাদের দলের অন্তর্ভুক্ত নয়, এদেরকে আমরা বরদাস্ত করব না। এটি রাজনীতির জন্য অত্যন্ত ইতিবাচক একটা বার্তা। দেখলাম আমির খসরু মাহমুদ, তিনিও কি চমৎকার বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে চাঁদাবাজ এই দলের ভিতরে থাকতে পারবে না, যারা যা করেছো এখন থেকেই ভুলে যাও, এইগুলো দরকার। এটি এই নতুন বাংলাদেশে মানুষ দেখতে চাচ্ছিল। বিএনপির হুম্মাম কাদের, সালাউদ্দিন কাদেরের ছেলে, তাকে আমার পক্ষ থেকে স্যালুট।
তিনি এরকম একটি যুগান্তকারী বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, এই আসনে, আমার এই আসনে, সারা বাংলাদেশে যদি হামলা এবং ভাঙচুর হয়, আমার এই আসনে আমার অপোনেন্ট কারো গায়ে ফুলের টোকা দেওয়া যাবে না। আরেকটা কথা না বললেই নয়, ছাত্র দলের সভাপতি রাকিবউদ্দিন আহমেদকে অসংখ্য ধন্যবাদ। তিনি চমৎকার একটা বক্তব্য দিয়েছেন আজকে, দীর্ঘদিন পরে। তার এ পর্যন্ত এই ধরনের বক্তব্য শুনি নাই। তিনি তার কমন শত্রু আওয়ামী লীগকে চিহ্নিত করেছেন, বলেছেন আমরা সবাই দোসরের বিপক্ষে, এই দোসররা এদেশে রাজনীতি করতে পারবে না, এছাড়া বাকি আমরা সবাই এক। এর জন্য রাকিবউদ্দিনকে অবশ্যই ধন্যবাদ পাওয়ার উপযুক্ত, তাকে আমরা ধন্যবাদ জানাই। এখন জনাব তারেক রহমান, যদি এই দেশটাকে খুব তাড়াতাড়ি আপনি জামাত, শিবির, এনসিপি এদেরকে নিয়ে রাষ্ট্র পুনর্গঠনে হাত না দেন, এদেরকে যদি আপনি শত্রু বানিয়ে ফেলেন, তাহলে কিন্তু দেশ অত্যন্ত ভয়াবহ সংকটের দিকে চলে যাবে। আমরা দীর্ঘদিন এই দেশ কিন্তু আমাদের খুব কষ্টের একটা দেশ আমরা পেয়েছি। শেখ হাসিনা এই দেশটাকে যা করে ফেলেছিল এবং যে পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছিল, সেইখান থেকে দেশটা কোথায় এসেছে আপনি একটু ভাবুন। বিরোধী দলে থেকেও বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সবচেয়ে বড় চমক, শ্রেষ্ঠ চমক নিয়ে আসছে জামাত ইসলাম। হ্যাঁ, জামাত ক্ষমতায় আসতে পারেনি, আল্লাহ হয়তো কবুল করেনি, দুর্বলতা ছিল, এর মধ্যেই কল্যাণ। কিন্তু জামাত এমন ভাবে ক্ষমতায় আসবে, জামাতের আমির হয়ে উঠবেন এরদোগান। ক্ষমতা আসবে, দেশ চালাতে পারবে না, তারেক রহমানের মতো হোঁচট খাবে না। জামাত ক্ষমতায় আসলে আসার মতো আসবে। তো দর্শক, আমরা জামাতকে এবার ক্ষমতা আনার চেষ্টা করেছিলাম, হ্যাঁ পারিনি, কিন্তু সামনের বার টেকসই ভাবে, কার্যকর ভাবে ক্ষমতায় আসবে। এবার না আসাটা ওভারঅল হয়তো ভালো হয়েছে। তো জামাত নির্বাচনের পরের দিন থেকে পরবর্তী নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে, দ্যাট ইজ সিগনিফিকেন্ট। এবং নির্বাচনে সেকেন্ড হওয়ার পর জামাতের জনপ্রিয়তা বাড়া শুরু করছে, আমির জামাতের গ্রহণযোগ্যতা বাড়ছে, মানুষ ফিল করা শুরু করেছে যে জামাত শুড হ্যাভ কাম ইনটু পাওয়ার। কিন্তু সেটা হয়নি। এখন জামাত যেটা করছে দেখেন, জামাত ঘোষণা দিয়েছে আনঅফিসিয়ালি, অফিসিয়াল ঘোষণা আপনারা পাবেন, এনসিপি ঘোষণা দিয়েছে যে শ্যাডো ক্যাবিনেট গঠন করা হবে, ছায়া মন্ত্রিসভা গঠন করা হবে, শ্যাডো মিনিস্ট্রি। এই শ্যাডো ক্যাবিনেট কি, এটা দ্বারা কি হয়, এটা নিয়ে আলোচনা করব। দর্শক, শ্যাডো ক্যাবিনেট আপনি দেখবেন ওয়েস্টমিনিস্টার স্টাইল ডেমোক্রেসিতে সাধারণত আছে, বিশেষ করে ব্রিটেনে আছে, এবং অস্ট্রেলিয়া কিংবা কানাডা আরো বেশ কিছু দেশে আছে। এই শ্যাডো ক্যাবিনেট রাজনীতির গতিধারা পাল্টে দেয়। এই শ্যাডো ক্যাবিনেট বিরোধী দলকে খুব সহজে জনগণের কাছে গ্রহণযোগ্য করে এবং ক্ষমতায় নিয়ে যায়। এমনকি এই শ্যাডো ক্যাবিনেটের ফলে সরকার মেয়াদ পূরণ করার আগেই বিরোধী দলের কাছে ক্ষমতা দিতে বাধ্য হয়, নির্বাচন দিয়ে বা নানানভাবে। সরকার ভুল ত্রুটি করতে পারে না। এক কথা যদি বলি, শ্যাডো ক্যাবিনেট তারেক জিয়া সরকারকে ঘাট ধরে সঠিক পথে রাখবে। উল্টো পাল্টা করলে দেশ চালাতেই পারবে না। এতে সবার লাভ, দেশের জনগণ উপকৃত হবে, কারণ উল্টো পাল্টা করতে পারবে না, ভুল পলিসি নিতে পারবে না, কারণ সাথে সাথে পাল্টা পলিসি সামনে আসবে, এবং বিরোধী দলের উপর দমন পীড়ন করতে পারবে না, তাহলে দেশই চালাতে পারবে না। জামাত যে সিদ্ধান্ত নিয়েছে শ্যাডো ক্যাবিনেটের, যেটা শিশির মনির, আসিফ মাহমুদ, এই দুইজন ঘোষণা দিয়েছেন, এবং জামাত, আমি জেনে বলছি অফিসিয়ালি এই বিষয়ে জানাবে শীঘ্রই, সরকার গঠন করার কিছুদিনের মধ্যেই জামাতের শ্যাডো ক্যাবিনেট এসে যাবে। তো এতে বাংলাদেশের সংসদ ইতিহাসের শ্রেষ্ঠ সংসদ হবে, বাংলাদেশের ইতিহাসে সংসদ হবে এক ব্যতিক্রমী সংসদ। এতদিনে সংসদে শুনতেন মমতাজের গান, গালাগালি, মূর্খ হাজী সেলিমদের কথাবার্তা। এখন শুনবেন সেই ইউরোপ, আমেরিকা, ব্রিটেনের যেরকম সংসদ কার্যকর এবং সেখানে সত্যিকার অর্থে পলিসি প্রণয়ন করা হয়। বাংলাদেশে পলিসি টলিসি এগুলো সব করে আমলারা, সংসদে অনেকটা শো নামকে হস্তে পাশ করিয়ানো হয়। অধিকাংশ সংসদ সদস্য তার কাজ কি এটাই জানেন না, সে কিসের আইন প্রণয়ন করবেন। কিন্তু না, এবার সংসদ সদস্যরা পড়াশোনা করতে বাধ্য হবেন। সরকারি দলের মন্ত্রীরা মজা মাস্তি করবেন পারবেন না, অফিসিয়াল কাজ করে রাতে বই পুস্তক নিয়ে বসতে হবে, হিস্ট্রি জানতে হবে, আপনার ফিলোসফি জানতে হবে, নইলে আপনার মন্ত্রিত্ব টিকবে না, জয় বাংলা হয়ে যাবে। তো বাংলাদেশ সত্যিকার অর্থেই জামাতের এই সিদ্ধান্তের কারণেই ইউরোপ, আমেরিকার একটা, বিশেষ করে ব্রিটেনের একটা ফিলিংস আমরা হয়তো বা এই সংসদ থেকে পাবো। আর বিএনপির যে সন্ত্রাস আপনারা দেখতে পাচ্ছেন, ওটা বিএনপি সরকারকে ঘাট ধরে এই সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য করা হবে। যারা জামাত শিবির উপর হামলা করছেন, এই বিএনপি সরকারের মাধ্যমেই তাদেরকে সাইজ করা হবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। সবার নাম, ঠিকানা সবকিছু কালেক্ট করা হয়েছে, ফোন নাম্বার, পালাতেও পারবে না। এই বিএনপি সরকার ব্যবস্থা নিবে তোমাদের বিরুদ্ধে। তো দর্শক, শ্যাডো ক্যাবিনেটটা কি? ছায়া মন্ত্রিসভা। এটা হচ্ছে যেমন বিএনপি সরকার তারেক রহমানের নেতৃত্বে একটা মন্ত্রিসভা গঠন করবে, মঙ্গলবারই আপনার ডিটেইলস জানতে পারবেন। এই মন্ত্রিসভা গঠন করার পর জামাত ইসলামী, এনসিপি প্রত্যেকটা মন্ত্রিসভার বিপরীতে একজন শ্যাডো মিনিস্ট্রি ঘোষণা করবে। বিএনপি যদি 40 জন বা 45 জন মন্ত্রী ঘোষণা করে, তার বিপরীতে 45 জন মন্ত্রী থাকবে জামাতের, এনসিপির। তাদের কাজ কি হবে? এবং এই মন্ত্রীরা, এরা কিন্তু আসলে সরকারি কোনো সুযোগ সুবিধা পাবে বিষয়টা এরকম নয়, তারা যে আলাদা গাড়ি টাড়ি প্রোটোকল পাবে মিনিস্ট্রি, এরকম নয়। তারা জাস্ট বিরোধী দলীয় এমপি। কিন্তু মন্ত্রণালয়ে যেমন স্বরাষ্ট্র মন্ত্রক একজন মন্ত্রী থাকবে, সাপোজ আলতাফ হোসেন চৌধুরী, এরকম একজন বিরোধী দলীয় শ্যাডো মন্ত্রী থাকবে। এখন এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উল্টোপাল্টা কোনো সিদ্ধান্ত নিলে বা যে কোনো পলিসি, সেটা ঠিক না বেঠিক, এর বিপরীত পলিসি তুলে ধরবে শ্যাডো মন্ত্রী, এবং সেটা জাতিকে জানিয়ে দেবে। শিক্ষা মন্ত্রণালয় কিছু একটা করলো,
ওইটার বিপরীত সঠিক পলিসি কি, ভুল কোন জায়গায়, এটা শ্যাডো মন্ত্রী তুলে ধরবে। এতে সরকার সঠিক পথে চলতে বাধ্য থাকবে, সংসদ প্রাণবন্ত হবে, সবসময় সরকারি দল দৌড়ের উপর থাকবে, ভুলভাল কিছু করতে পারবে না। কারণ একদম অল্টারনেটিভ কমপ্লিট, সরকার যেরকম একটা কমপ্লিট সিদ্ধান্ত নেবে ওইরকম একটা অল্টারনেটিভ কমপ্লিট সিদ্ধান্ত দেওয়া হবে যদি সেটা সঠিক না হয়, পলিসি ভিত্তিক। এর মানে রাজনীতি সংসদ হবে পলিসির খেলা। আর এতদিন আমরা সংসদকে দেখতাম গালাগালি এবং প্রতিপক্ষের চরিত্র হননের খেলা। সংসদে একে অপরকে রাজাকার বলে গালি দিত, অমুক্তম, এইসব হাবিজাবি চলতো। অথচ সংসদ হচ্ছে আইন প্রণয়নের জায়গা, মানুষের স্বার্থে আইন প্রণয়ন করবে। না, এখন এটা করতে হবে, এই শ্যাডো ক্যাবিনেট সেটা বাধ্য করবে, নইলে আপনার মন্ত্রিত্ব আপনি চালাতে পারবেন না, তো জনগণ আপনাকে ধৈর্য বলবে। একই সাথে এটা হচ্ছে রাষ্ট্রের জন্য উপকারিতা যেটা বললাম, আর শ্যাডো ক্যাবিনেটের পর উপকারিতা বিরোধী দলের জন্য। কারণ এই যে অনেক প্রশ্ন যে জামাত কি ক্ষমতায় গেলে দেশ চালাতে পারবে, তাদের পলিসিটা কি আসলে, এটা দেখাতে জামাতের কষ্ট হয়েছে। জামাত অনেক চেষ্টা করেছে কিন্তু খুব সহজে দেখানো যায়নি। কিন্তু এখন জাতীয়ভাবে সরকারি প্রচার মাধ্যমে জামাত কি, কেমন, তাদের পলিসি কি, এটা জাতি দেখবে এই শ্যাডো মিনিস্ট্রির মাধ্যমে। সংসদ থেকে মানুষ দেখবে যে আগামী নির্বাচনে জামাত কি করবে, জামাত কিভাবে দেশ চালাতে পারবে। জামাত একটা পলিসি সাবমিট করেছে, আমরা অনেক কষ্ট করে কিছু প্রচারণা করেছি, কিন্তু সব মানুষের কাছে কিন্তু যায়নি। কিন্তু এখন সংসদে রাষ্ট্রীয় প্রচার মাধ্যমে, সব গণমাধ্যমের মাধ্যমে জামাত কি করতে পারবে কি পারবে না, যোগ্যতা কি, এটা জাতি দেখবে। প্রশ্ন করা হয়েছিল ফাহাম আব্দুল সালামের পক্ষ থেকে, জামাত ক্ষমতা আসলে অর্থমন্ত্রী কি হবে। জামাত বিকল্প অনেক কিছু দেখিয়েছে, কিন্তু সেটা ছিল এক ধরনের আনঅফিসিয়াল প্রচারণা। এখন অফিসিয়ালি দেখবেন বিএনপি সরকারের অর্থমন্ত্রীর বিপরীতে জামাত সরকার অর্থমন্ত্রী কি বাজেট দেয় এবং কে, আপনারা এটা দেখবেন। এর মানে এটা এক ধরনের নির্বাচনী প্রচারণা বিরোধী দলের, তাদের যোগ্যতা জাতি দেখবে, ইমপ্রেসড হবে। আর ক্ষমতায় থেকে মন্ত্রীরা ভুল ত্রুটি করবে, এটা স্বাভাবিক, এবং তাদের জন্য সঠিক করা কঠিন, কিন্তু এবং সেটা বাস্তবায়ন করতে হয়। কিন্তু যারা শ্যাডো মিনিস্ট্রি, তারা জাস্ট পলিসিটা উপস্থাপন করবে, তাদের চ্যালেঞ্জ কম, মানুষ খুব সহজে তাদের প্রতি ইমপ্রেসড হবে। এবং এই শ্যাডো মিনিস্ট্রির রিফিউটের কারণে অনেক সময় অরিজিনাল মিনিস্ট্রি তারা সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হবে। এইভাবে চলবে। এবং এই ছায়া মন্ত্রীরা এটা মনে করেন যে একটা দল ক্ষমতায় আসলে হানিমুন পিরিয়ড, ভুল ত্রুটি করে সংশোধন হয়, অনেক কিছু। কিন্তু জামাতে 5 বছর প্র্যাকটিস করবে দেশ চালানোর, যার ফলে ক্ষমতা আসলে নিখুঁতভাবে দেশ চালাতে পারবে। এই জন্যই আমি বলেছি যে জামাতের পক্ষ থেকে যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি হবেন টেকসই, নাম কষ্ট প্রধানমন্ত্রী না। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আমার মনে হয় সবচেয়ে বড় চমক হবে এই ছায়া মন্ত্রিসভা। আমরা অসাধারণ কিছু দেখতে যাচ্ছি। তারেক রহমানের জন্য শুভকামনা, ডাক্তার শফিকুর রহমান, শিশির মনির, এদের জন্য শুভকামনা। তো দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখলেন এবং সবগুলো বিশ্লেষকের বিস্তারিত আলোচনা মনোযোগ সহকারে শুনলেন। তো দর্শক, এই ভিডিও থেকে কি জানলেন, আপনার গুরুত্বপূর্ণ মতামতটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। এরকম প্রতিনিয়ত আপডেট গরম খবর হতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে।